ব্যবসার সহজ পাঠ শীর্ষক ব্যবসা শেখার এই কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাগর আস্তাদ। আজকে এই কোর্সের আমাদের তৃতীয় ক্লাসটা আসলে বেসিক্যালি আমাদের দ্বিতীয় ক্লাসেরই কন্টিনিউশন। গত ক্লাসে আমরা চাকরির সুবিধা অসুবিধা এবং বিজনেসের যে সুবিধা অসুবিধা এটা আলোচনা করেছি এবং আমরা দুইটা সেক্টরেরই পজিটিভ দিক নেগেটিভ দিক তুলে ধরেছি এবং যার যার আসলে ক্যাপাসিটি বা শর্ট অ্যানালিসিস করে কেরিয়ার চয়েস করার পিছনে একটা গাইডলাইন আমাদের ছিল যে কারোর জন্য আসলে ব্যবসাটা পারফেক্ট, কারোর জন্য চাকরিটা পারফেক্ট। কারণ আসলে সবার জন্য সব প্রফেশন না, কারোর জন্য চাকরিটা ভালো, কারো যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে এই অনুযায়ী চাকরিটা ভালো, আবার কারো যে ক্যারেক্টারিস্টিক্স আছে এইটা অনুযায়ী তার জন্য ব্যবসাটাই গুড ফিট। সো আমরা দুইটারই পজিটিভ নেগেটিভ সাইড তুলে ধরেছি যাতে একজন নতুন যারা কেরিয়ার গাইডলাইনের ক্ষেত্রে কেরিয়ারে প্রবেশ করতে চায় নতুন, তারা যেন একটা গাইডলাইন পায়। তো আজকে আমরা যে খুব ইন্টারেস্টিং একটা টপিক, ওইটারই এক্সটেনশন গত দিনের, যে চাকরির পাশাপাশি ব্যবসা, এই টপিকটা আজকে আলোচনা করব। এটা বেশ সেন্সিটিভ একটা টপিক। প্রথমত সেন্সিটিভ কেন, যে চাকরির পাশাপাশি ব্যবসা, চাকরি করব এটার পাশাপাশি আবার ব্যবসাও করব। তো চাকরির হক কিন্তু হচ্ছে, মানে এটা হচ্ছে ডিসক্লেমার দিয়ে নিচ্ছি আমরা, চাকরির হক হচ্ছে আমি কিন্তু আমার যে সময়টা এটা কিন্তু আমার টাকার বিনিময়ে, চাকরি থেকে আমি যে টাকাটা পাই এটার বিনিময়ে আমি কিন্তু আমার যে চাকরিদাতা রয়েছে, এমপ্লয়ার রয়েছে, তার কাছে বিক্রি করে দিয়েছি, তাই না? একটা নির্দিষ্ট সময়, যে 9টা থেকে 5টা বা 10টা থেকে 6টা, যেই সময়টাই আছে একটা কমিটমেন্ট কিন্তু তার সাথে আমার আছে। তো চাকরির সবচেয়ে বড় হক হচ্ছে যে আমি এই সময়টা সঠিকভাবে ভালোভাবে আমি ওই আমার চাকরিতে প্রদান করব, তাই না? এটা তো সবচেয়ে বড় হক। সো এটার পাশাপাশি আসলে যদি ব্যবসাটা করতে যাই, সেটা কিন্তু ওই চাকরির হক নষ্ট না করে আমাদের ব্যবসা করতে হবে, যদি করি আর কি। ঠিক আছে? এখন এই জিনিসটা খুব সেন্সিটিভ। অনেকেই ধরেন চাকরির পাশাপাশি ব্যবসা করতে, যে চাকরির ওই দুই নৌকায় পাও দিয়ে চাকরিও ঠিকভাবে চাকরির হক আদায় করে না, চাকরিতে তার কেরিয়ার ভালো হয় না, চাকরিতে পারফরমেন্স খারাপ, আবার এদিকে ব্যবসাটাও কিন্তু ঠিকভাবে হয়। তো এইটাকে আমি একটা ইন্টারিম টাইম অফ পিরিয়ডের জন্য এইটাকে অ্যালাউ করা যাইতে পারে, যে ধরেন আপনি চাকরি ছেড়ে ব্যবসায় নামবেন, চাকরি করতেছেন আপনি ব্যবসা করবেন। তো এই সময়টা ধরেন কিছুদিন একেবারে চাকরি ছেড়ে ফুল টাইম বিজনেসে না নেমে কিছুদিন প্যারালালি বিজনেসটা চালিয়ে নেওয়া, যে কাজটা আমি নিজেও করেছি বেশ কিছুদিন, এবং অবশ্যই চাকরির যে হক আছে সেটাকে নষ্ট না করে। ঠিক আছে? সো এটাকে যদি আমরা কেরিয়ার গাইডলাইন হিসেবে নিই, যে না সারা জীবনই করে যাব, ব্যাপারটা আসলে এটা তাদের জন্য যথোপযুক্ত হবে না। সো যারা আসলে এই ইন্টারিম এই সময়টার জন্য একটা গাইডলাইন চান, তাদের জন্য এইটা, মানে এটা যে ইনডেফিনিট টাইমের জন্য সারা জীবন চাকরি করব, সারা জীবন ব্যবসা করবো একসাথে, ব্যাপারটা আসলে এটা থেকে ইফেক্টিভ হবে না। সো ইন্টারিম টাইমে এর পাশাপাশি উল্টা দিকেও ধরেন যারা বিজনেস করতে চায়, শুরুতে ধরেন একদম পড়াশোনা শেষ করে ব্যবসা করতে চায়, তাদেরকে কিন্তু আমরা বা অনেক সিনিয়ররা বা মেন্টররা পরামর্শ দেয় যে ভাই কিছুদিন আগে চাকরি করেন, চাকরি করে ওইখান থেকে কিছু অভিজ্ঞতা অর্জন করেন, তারপরে আপনি আসলে আপনার নিজের ব্যবসায় প্রবেশ করেন। সো এটা দুইটা পার্সপেক্টিভ থেকে এই আজকের ক্লাসটা আশা করি কাজে দিবে, যে যারা চাকরি করছেন, চাকরির পাশাপাশি বিজনেসে ঢুকতে চান, তাদের জন্য কাজে দিবে। আবার যারা বিজনেস করতে চান বাট কেরিয়ার একদম ফ্রেশ, তারা কিছুদিন চাকরিতে ঢুকে চাকরি করে তারপরে বিজনেস আসবেন। সো এই দুই শ্রেণীর লোকের জন্যই আজকের এই ক্লাসটা ইফেক্টিভ হবে ইনশাল্লাহ। আজকের আমরা ক্লাসে আলোচনা করব যে চাকরির পাশাপাশি ব্যবসাটা কেন করা উচিত, কি কি বেনিফিট আমরা পাবো, এটা আলোচনা করব। এর পাশাপাশি আমি নিজে কিন্তু 7 বছর চাকরি এবং ব্যবসা প্যারালালি করেছি, সেইটার আলোকে, সেই অভিজ্ঞতার আলোকে আমি কিছু টিপস দিব যে কিভাবে ইফেক্টিভলি চাকরির হক নষ্ট না করে ব্যবসা কাজে লাগানো যায়। এখন যেহেতু ধরেন অনলাইনের যুগ, অনেক স্পেয়ার টাইম পাওয়া যায় বা দূর থেকে রিমোটলি কন্ট্রোল করা যায়। সো আমি যে জিনিসগুলা ফলো করে আমি উপকার পেয়েছি, এই জিনিসগুলো আজকের ক্লাসে ইনশাল্লাহ আজকে কভার করবো ইনশাল্লাহ। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে
অনেক উপকার পাবেন ইনশাল্লাহ এই বিষয়ে। তো চলুন শুরু করা যাক। শুরুতেই যদি আমরা বলি যে আসলে চাকরির পাশাপাশি কেন ব্যবসা করা উচিত, কি কি তার কারণ। তো এই কারণটা আজকে আমরা প্রথম যে কারণটা যদি বলি যে সময়ের সর্বোচ্চ ব্যবহার। আপনার একটা চাকরির সময় কিন্তু নির্দিষ্ট, ধরেন 10টা থেকে 6টা বা 9টা থেকে 5টা। তো এর বাইরেও কিন্তু একজন প্রোডাক্টিভ মানুষের অনেক কিছু করার সুযোগ থাকে, তাই না? ধরেন আপনি সকাল ফজর থেকে নিয়ে যদি শুরু করেন, 10টায় যদি আপনার অফিস হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি 9টা, 8:30, 9টা পর্যন্ত বেশ লম্বা একটা সময় কিন্তু আপনি আপনার একান্তই পেয়ে যাচ্ছেন। প্লাস অফিসের পরে যে সময়টা, ধরেন 5টার পর থেকে বা 6টার পর থেকে রাত 10টা, 11টা, 12টা পর্যন্ত কিন্তু আপনি একটা স্পেয়ার টাইম পাচ্ছেন। তো আপনি যদি একজন প্রোডাক্টিভ মানুষ হন, আনপ্রোডাক্টিভ হলে কি করতেন আপনি? এই সময় বাসায় যে অধিকাংশ যেটা করে, যে নেটফ্লিক্স, ইউটিউব, আড্ডাবাজি এইসব করে কিন্তু সময়টা নষ্ট করে। তো একজন প্রোডাক্টিভ মানুষ হলে আসলে আপনার সময়ের সর্বোচ্চ ব্যবহারটা করা উচিত, এবং এই সর্বোচ্চ ব্যবহার আসলে আপনি করতে পারবেন কিসের মাধ্যমে? এই চাকরির পাশাপাশি যদি আপনি একটা প্যারালালি ছোটখাটো বিজনেস দাঁড় করান, সেক্ষেত্রে কিন্তু আপনি সময়টার ইউটিলাইজেশন করতে পারবেন। এটা হচ্ছে প্রথম বেনিফিট। এই নির্দিষ্ট সময়ের বাইরেও আপনি কিন্তু অন দা জবে কিন্তু আমরা অনেক স্পেয়ার টাইম পাই। আপনার ম্যাক্সিমাম অফিসে আসলে দেখা যায় যে 8 ঘন্টা 10 ঘন্টা থাকতে হয়, 4-5 ঘন্টার বেশি কিন্তু আমরা খুব বেশি আসলে অফিসে এত বেশি কাজ থাকে না, বা অনেক অফিসে থাকে এঙ্গেজমেন্ট, তো ওইগুলার কথা ভিন্ন। তাদের তো আসলে অফিসের পরেও অনেক লম্বা সময় আসলে অফিসে দিতে হয়। তো তারা আসলে আমাদের আজকের এই ইয়ার আওতাধীন না এই ক্লাসের। তো যাদের আসলে একটু স্পেয়ার টাইম আছে, তারা আসলে আমাদের আজকের এই টার্গেটেড কাস্টমার যদি আমরা বলি, টিজি বলি আমাদের এই ক্লাসের। সো আপনি চাকরির মধ্যেও কিন্তু অনেক আমরা স্পেয়ার টাইম পাই। এই সময়টা কিন্তু দেখা যায় যে কর্পোরেট পলিটিক্স করি আমরা, তারপরে ইভেন অফিসের মধ্যে কিন্তু আমরা ফেসবুকিং, ইউটিউবিং করে কিন্তু সময় কাটাই, সময় নষ্ট করি। হ্যাঁ, তারপরে আড্ডাবাজি করি, অফিসের নিচে যে আড্ডা দেই, বিড়ি সিগারেট খাইতে কিন্তু অনেক সময় নষ্ট হয় একটা অফিসে। সো এই সময়গুলো যদি একজন প্রোডাক্টিভ মানুষ বিজনেস করে, অন্যরা ধরেন আপনি গসিপিং করতেছে, ঘোরাঘুরি করতেছে, বাইরে যাচ্ছে, ওই সময়টা আপনি আপনার বিজনেসের কাজে কিন্তু ব্যয় করতে পারবেন। সো এটা আপনি একটা আপনার চাকরির হক নষ্ট না করেও কিন্তু আপনি বেশ লম্বা একটা স্পেয়ার টাইম পাওয়া যায়, যে সময়টা কিন্তু আমরা যদি বিজনেস করি, তাহলে আমাদের অ্যাজ এ প্রোডাক্টিভ মানুষ আমাদের সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহারটা হবে যদি আমরা চাকরির পাশাপাশি বিজনেসে আসি। এরপর সেকেন্ড যে পয়েন্টটা, যে হারানোর কিছু নেই। আপনি যদি চাকরির পাশাপাশি ব্যবসা করেন, আপনার কিন্তু হারানোর কিছু নেই। আমরা যারা সোললি বিজনেস করি, আমাদের যদি লস হয় বা যদি ধরা খাই বা কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু আমাদের আর আসলে কোথাও যাওয়ার জায়গা নেই, তাই না? আমাদেরকে আবার নতুন কোনো ভেঞ্চার স্টার্ট করতে হবে, বা এই লসটা মাথায় নিয়ে সামনে আগাতে হবে। কিন্তু একজন ধরেন আপনি চাকরি করতেছেন, চাকরির পাশাপাশি ব্যবসা করলেন, ব্যবসায় সাময়িক একটা লস খাইলেন বা বন্ধ করে দিতে হলো, তাহলে কিন্তু আপনার ওই আমাদের মতো এত একদম অন্ধকার হয়ে যাবে না চারদিক। কারণ কি, আপনার একটা চাকরি আছে, আপনার একটা ফিক্সড ইনকাম আছে মাস শেষে। আপনি যদি ব্যবসায় কিছু লসও হয়, আপনি মাসে মাসে কিন্তু ওইখান থেকে একটু রিকভার করার সুযোগ আপনার থাকতেছে। সো আপনার কিন্তু হারানোর কিছু নেই। আপনার রিস্কটা কিন্তু ওই ব্যবসায়ের মতো না, যে সলো ব্যবসায়ী যিনি আছেন তার মতো এত রিস্কি না, যে আপনি একদম থমকে যাবেন বা আপনি সব শেষ হয়ে যাবেন, নিঃস্ব হয়ে যাবেন, এরকম কিন্তু না আপনার কিন্তু। এবং এট দ্য সেম টাইম, যেহেতু আপনার একটা ফিক্সড ইনকাম আছে, আপনার কিন্তু রিস্ক টেকিং ক্যাপাসিটিটাও যে সলো ব্যবসায়ী আছে তার চেয়ে বেশি, তাই না? কারণ আপনার তো একটা কনফিডেন্স আছে যে আপনি মাস শেষে এত টাকা পাবেন। প্লাস প্রত্যেকটা চাকরিতে কিন্তু বোনাস টোনাস আমরা পাই। হ্যাঁ, আমার চাকরিতে যেমন যে বোনাস টোনাস গুলো পাইতাম, সব কিন্তু ওইটা আমরা বিজনেসে ইউটিলাইজ করতাম। সো এক্সট্রা কিছু বোনাস পাওয়া যায়। সো আপনি কিন্তু নির্ভর থাকতে পারতেছেন যে আপনার একটা ফিক্সড ইনকাম আছে, এবং ওইটা লস হইলে ওইটা দিয়ে আপনি কিন্তু রিকভার করতে পারতেছেন, এবং রিস্ক টেকিং ক্যাপাসিটিটাও আপনার বেশি হবে আপনি যদি চাকরির পাশাপাশি ব্যবসা করেন। আর অন দা আদার হ্যান্ড, আপনি যদি সাকসেসফুল হন, তাহলে তো আপনি কেস স্টাডি হবেন, তাই না? বিভিন্ন জন মানুষকে আপনাকে আইডল মানবে, যে না অমুক ভাই দেখো চাকরিও করতেছে আবার বিজনেসও করতেছে, প্যারালালি। সো আপনি যদি সাকসেসফুল হন, তাহলে কিন্তু একদম আপনি হিরো হয়ে যাবেন, তাই না? যে সবাই বলবে আপনাকে, দেখো অমুক খুব সফল চাকরি করতেছে, আবার এর পাশাপাশি ভালো একটা ভেঞ্চারও কিন্তু দাঁড় করিয়েছে। সো সেকেন্ড যে
দিকটা বা অ্যাডভান্টেজ যে হারানোর কিছু নেই। থার্ড যে পয়েন্টটা সেটি হচ্ছে বাড়তি ইনকাম। আমরা ধরেন আপনি চাকরিতে যত ইনকামই হোক না কেন, সবার কিন্তু একটা টানাপোড়েন মাস শেষে চলে আসে, যে ভাই মাস শেষে টাকা থাকে না। আমরা যখন চাকরিতে ঢুকি এন্ট্রি লেভেলে, আমাদের কিছু ফ্রেন্ড মাল্টি ন্যাশনালে ঢুকছিল, তো ওরা আমাদের চেয়ে প্রায় 3 গুণ 4 গুণ বেতন পাইতো। তো যখন আমরা আড্ডা দিতাম, ওরা এসে গল্প করতেছে মাস শেষে টাকা থাকে না, আমরাও গল্প করি যে মাস শেষে টাকা থাকে না। কারণ মানুষ তার ইনকাম অনুযায়ী কিন্তু লাইফ স্ট্যান্ডার্ডটা সেট করে। ধর আপনি যখন 1 লাখ টাকা বেতন পাবেন, তার লিভিং স্ট্যান্ডার্ড আর যে 10,000 টাকা এক হবে না তো। আমরা হয়তো ধরেন 500-1,000 টাকা শার্ট পরতেছি, আর ও পড়তেছে 10,000 টাকার, 5,000 টাকার, 15,000 টাকার শার্ট পরতেছে, নিজস্ব গাড়ি মেনটেন করতেছে। দিন শেষে কিন্তু আসলে কোনো চাকরিজীবীরই টাকা আসলে ওইভাবে স্পেয়ার টাকা থাকে না। সবাই একটা হাউতাশ করে যে ইস, আর যদি 10,000 টাকা এক্সট্রা ইনকাম হইতো, তাই না? তো বিশেষ করে মিড লেভেল বা এন্ট্রি লেভেলের যে যারা চাকরি করতেছি, তাদের এই হাউতাশটা কিন্তু থেকে যায়, আমাদের আর কিছু ইনকাম হইলে। তো এই বাড়তি ইনকামের ওয়েটা কি? বৈধভাবে এটা কিন্তু বিজনেস করা। আপনি যদি একটা বিজনেস করেন চাকরির পাশাপাশি প্যারালালি, তাহলে কিন্তু আপনার এই বাড়তি ইনকামের একটা সুযোগ হালাল ভাবে আপনি কিন্তু করতে পারতেছেন। ফোর্থ যে পয়েন্টটা, জব ইনসিকিউরিটি। হ্যাঁ, আপনার প্রত্যেকটা চাকরিজীবীকে কিন্তু চাকরি যাওয়ার ভয়ে তটস্থ থাকতে হয়। এই বুঝে চাকরি করে, বিশেষ করে বেসরকারি চাকরি হলে তো কথাই নেই। আর এখন তো সরকারি চাকরিও অনেক ভালনারেবল হয়ে গেছে। সরকারি চাকরি অনেক রিস্কি, কিন্তু বেসরকারি চাকরির চেয়েও সব চাকরি আসলে রিস্কি, কোনো রিস্ক ছাড়া কোনো চাকরি নেই। তো এই জব ইনসিকিউরিটির জন্য কিন্তু আমরা অনেক অনৈতিক কাজ কাজ করার জন্য আমরা বাধ্য হই। ঠিক আছে, যে বস বলছে, এখন ধরেন আমার তো এটাই সম্বল, চাকরি গেলে আমি খাবো কি, আমার সন্তানকে খাওয়াবো কি, তাই না? তো আমাদের ডিপেন্ডেন্সিটা চাকরির উপর অনেক বেশি। তো এই কারণে আমাদেরকে ম্যানিপুলেট করাটাও অনেক ইজি। তো চাকরি খাই দিলাম। কিন্তু আমাদের অফিসে দেখছি ছিল একজন, উনি সারাদিন এই চাকরির হয়ে তটস্থ থাকতো, এবং ওর উপরে যত বার্ডেন আসতো এবং ঝাড়ি টাড়ি সব মাল্টিপল টাইমস তারে দেওয়া হইতো। এখন ও ওগুলা গায়ে শুয়ে নিত। তো আপনি যখন আপনার একটা অল্টারনেটিভ ইনকামের সোর্স থাকবে, তখন কিন্তু আপনার এই জবের ইনসিকিউরিটি এত থাকবে না। দূর করুন না তোর চাকরি, ঠিক আছে? বা যদি আপনাকে এটা অনৈতিক আদেশ দেয় বা অনৈতিক কিছু বলে, আপনি কিন্তু এটা ডিনাই করার, ইগনোর করার আপনার সুযোগ আছে। আপনার ওই চাকরিজীবীর মতো আপনি হবেন না যে অন্ধভাবে সব ফলো করতেছে, রাইট রং এই জিনিসগুলো। আমি বলতেছি না যে আপনি আপনার বসের বা আপনার কর্তৃপক্ষের রাইট ডিসিশন অমান্য করবেন, কিন্তু এটা বলতেছি যে অবৈধ যে আদেশগুলো আছে, যেমন এই যে আমাদের এখন খুব বার্নিং ইস্যুস না, যে এই যে গুম খুন এইটা সেটা, এদের আমরা হুকুমের গোলাম, আমাদেরকে আদেশ করা হয়েছে। সো আদেশ করা হয়েছে জন্য আমরা এত বড় একটা হারাম কাজ, এত বড় একটা অন্যায় কাজ করতেছি, আমরা কিন্তু না করতে পারতেছি না। কারণ কি? ওই যে জব ইনসিকিউরিটি, আমার চাকরি গেলে খাবো কি, এই এত বড় স্ট্যাটাস, এই গাড়ি টাড়ি স্যার বলতেছে সবাই। হ্যাঁ, ওই জব ইনসিকিউরিটির কারণে কিন্তু অনেকেই বাধ্য হন এইরকম অনৈতিক, হারাম এবং যে মানব সভ্যতার জন্য যে হুমকিমূলক যে কাজগুলা, এই কাজগুলা করতে। তো আপনার যদি চাকরির পাশাপাশি একটা ইনকামের সোর্স থাকে, বাড়তি ইনকামের সোর্স থাকে, আপনার কিন্তু কনফিডেন্সটা অনেক বেশি থাকবে। তো আপনি কিন্তু আপনার এই বসের এই অনৈতিক যে আদেশ বা আপনার উপর যে অন্যায় যেটা হয়, এই জিনিসগুলো কিন্তু আপনি প্রতিবাদ করতে পারবেন বা ডিনাই করতে পারবেন। তো এটা আপনার অনেক বড় একটা স্ট্রেংথ, আপনি যদি চাকরির পাশাপাশি ব্যবসা করেন। ফিফথ যে পয়েন্টটা, লার্নিং। আপনার একটা ব্যবসা করলে কিন্তু অনেক লার্নিং এর মধ্য দিয়ে যেতে হয় আপনাকে। আপনি চাকরি করলে আপনি একটা ডিপার্টমেন্টের একটা ক্ষুদ্র অংশে কিন্তু আপনি কাজ করেন, বাট অন দা আদার হ্যান্ড আপনি যখন ব্যবসা করবেন, আপনাকে কিন্তু অনেক ভ্যারাইটিস কাজ করতে হবে এবং সব ডিপার্টমেন্টে আপনার দক্ষতা থাকতে হবে। আপনি ধরেন চাকরি করলে, ধরেন অ্যাকাউন্টসে আপনি ঢুকলেন, অ্যাকাউন্টসে আপনার সাথে আরো 10 জন 15 জন লোকজন আছে যারা আপনার সাথে কাজ করে। আপনি ওখানে একটা ছোট অংশ কি করবেন, যে হয়তো পেটি কেস দেখতেছেন বা হয়তো ইনভেস্টমেন্টটা দেখতেছেন, একটা ছোট অংশ। এটাও আবার কি, আপনার উপরে নিচে কিন্তু অনেক লেয়ার অফ বস আছে, বা এমপ্লয়িজ আছে, যারা সবাই মিলে ডিসিশনটা কিন্তু নেওয়া যায়। কিন্তু আপনি যখন বিজনেস করবেন, তখন কিন্তু আপনাকে সব ডিপার্টমেন্ট, সব সেকশন, সবগুলা কিন্তু মাথায় রেখে কাজ করতে হবে। সো আপনাকে লার্নিংটাও কিন্তু ওইরকম থাকতে হবে। আপনাকে গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে হবে, আপনাকে ভিডিওগ্রাফি করতে হবে, আপনাকে ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ শিখতে হবে,
তো আমার নিজেরও কিন্তু এই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়েছে, আমার অনেক জিনিস শিখতে হয়েছে। এটা আবার আমি আমার অফিসেও কিন্তু আমাকে এটা আমি কাজে লাগাইতাম। আমি যখন চাকরি করতাম, আমার ধরেন কোন একটা ভিডিও এডিটিং এর কাজ, এটা আমি পারতাম, আমি আমার অফিসের জন্য করে দিতাম, বা ওয়েব ডেভেলপমেন্টের কাজ বা ভিডিওগ্রাফি, এই জিনিসগুলো কিন্তু আমার অফিসকে সাপোর্ট দিতাম। এটা আবার ভাইস ভার্সা আছে, আপনি কিন্তু অফিসের যে লার্নিংটা আছে এটাও কিন্তু আপনি আপনার বিজনেসে কাজে লাগাইতে পারবেন। ধরেন আপনি অ্যাকাউন্টস ভালো বুঝেন, আপনার অফিসে খুব ভালো অ্যাকাউন্টেন্ট আছে, তো তার কাছে আপনার বিজনেসের অ্যাকাউন্টসটা নিয়ে গেলেন যে বস এটা একটু দেখে দেন বা এটা কিভাবে করবো এটা তো পারতেছি না, ঠিক আছে, বা এইচআর এর কাছে গেলেন, বা আপনি তো ওইখানে একটা অন দা জব লার্নিং এর মধ্যে দিয়ে যাচ্ছেন, তাই না, ওইখানে চাকরিতে ওই লার্নিংটা কিন্তু আপনি আপনার বিজনেসে কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারবেন, ঠিক আছে। সো 6 যে পয়েন্টটা, কর্পোরেট কালচার। আমি এই আমাদের বিজনেস কমিউনিটির সাথে মিশি, দেখি যে অনেক ব্যবসায়ী যারা আসলে চাকরি করেন নাই, তো তাদের প্রতিষ্ঠানগুলো দেখি যে একটা কেমন কর্পোরেট কালচারটা একটু অন্যরকম, মানে ভাই ভাই কালচার একটা, বা বস বস কালচার। একটা অফিসে যে কর্পোরেট কালচার থাকবে, এইটার অ্যাবসেন্স আমি দেখেছি অনেকের অফিসে, কারণ তারা তো ওই কর্পোরেট কালচারের মধ্যে দিয়ে যায় নাই, তারা নিজেরাই কিন্তু একটা কালচার ডেভেলপ করেছে। কিভাবে? ওই যে এরকম ভাই 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 বস বস, হ্যাঁ, একটা মাফিয়া টাইপ একটা কালচার দেখা যায় অনেক প্রতিষ্ঠানে। এটা হয় ওই কর্পোরেট কালচারের ওই লার্নিংটা না থাকার কারণে। সো আপনি যদি আপনার যখন বিজনেস করবেন, আপনার প্রতিষ্ঠান তো শুরুতে ছোট থাকবে, আপনি কিন্তু ওইখানে চাইলেই শুরুতে কর্পোরেট কালচারটা ওইভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন না। তো এই কর্পোরেট কালচারটা শেখার কিন্তু একটা জায়গা হচ্ছে আপনার ওই চাকরির যে জায়গাটা, কারণ আপনার চাকরির প্রতিষ্ঠানটা অনেক বড়, আপনি ওইখানে কিন্তু আপনার যে এই যে কর্পোরেট কালচার এটা কিন্তু আপনি শিখতে পারবেন, এবং ওইখানে যে এমপ্লয়ি মোটিভেশন বা প্রোডাক্টিভিটির যে টুলস গুলা ইমপ্লিমেন্ট করা হয়, ওইটা কিন্তু আপনি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে কিন্তু এটা ইমপ্লিমেন্ট করতে পারবেন, ঠিক আছে। সো কর্পোরেট কালচার শেখার জন্য আপনি যদি চাকরি করেন বিজনেসের আগে বা বিজনেসের পাশাপাশি, তাহলে কিন্তু আপনার ব্যবসাও এটা থেকে অনেক উপকৃত হবে। এরপরে 7 নাম্বার যদি আমরা বলি যে নেটওয়ার্কিং। আপনি যদি চাকরি করেন, আপনার কিন্তু ধরেন সাপ্লায়ার, কাস্টমার, অনেক ধরনের মানুষের সাথে মিশতে হয়, তাই না। সো এই যে নেটওয়ার্কটা, এটা কিন্তু আপনি আপনার যদি ওই চাকরির সাথে যদি সাংঘর্ষিক না হয়, ধরেন আপনার যেখানে চাকরি করেন ওইখানেও যে বিজনেস করতেছে, এবার আপনি ওই কাস্টমারকে, আপনার চাকরি যে কাস্টমার, ওরে আপনি ফুসলাইলেন যে ভাই আপনি এইখান থেকে না, আপনি আমার থেকে নেন, এটার কথা বলতেছি না। ক্রস যে সাপ্লায়ার, ধরেন আপনার অফিস, ধরেন একটা সরকারি অফিস, ধরেন লেটস সে ধরলাম কোন একটা সার্ভিস দেয়, তো আপনি ওইখান থেকে আপনার অনেক ভেন্ডর আছে, যে যে ভেন্ডর গুলা কাছ থেকে আপনি কর্পোরেট সাপ্লাই, কাগজ কলম, এইটা সেটা এগুলো নেন, তো ওইখানে আপনার একটা রিলেশনশিপ হয়েছে। তো এটা তো আপনার ডিরেক্টলি ওই কোম্পানি, আপনি যেখানে চাকরি করেন তার সাথে তার স্বার্থের সাথে সাংঘর্ষিক না। তো আপনি ওই ভেন্ডরকে আপনার বিজনেসের কাজে কিন্তু ইউটিলাইজ করতে পারবেন, যে ভাই আপনি তো আমাদের অফিসেও কাগজ দেন, আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, ওইখানে একটু কাগজ দেন, একটু ভালো রেটে দিয়ে। তো এই যে রিলেশনশিপটা বা এই নেটওয়ার্কটা, প্লাস ধরেন কাস্টমার এন্ডও আপনি কিন্তু অনেক এরকম সাপোর্ট পাবেন। এটা চাকরির পার্সপেক্টিভ থেকে বলতেছি। আবার উল্টা দিক থেকেও ধরেন আপনি চাকরি করলে কিন্তু মানুষজন একটু ঘরকুনো হয়, বা একটু ধরেন ফ্রেন্ডস, তারপরে আত্মীয় স্বজন, এইগুলো থেকে কিন্তু একটা ডিস্টেন্স তৈরি হতে থাকে, হ্যাঁ। সো আপনি যদি ব্যবসা করেন, ব্যবসায় তো আমাদের আসলে অনেক নেটওয়ার্ক দরকার, অনেক মানুষের সাথে জানাশোনা দরকার। তো আপনি যদি চাকরির পাশাপাশি ব্যবসাটা করেন, তাহলে কিন্তু আপনার এই নেটওয়ার্কটাও চাঙ্গা থাকবে, তাই না। আপনার নিজ গরজে, আপনার ব্যবসার গরজে কিন্তু আপনাকে বিভিন্ন মানুষের সাথে মিশতে হবে, তাই না। সো এটা আপনার বোথ ওয়ে, এই নেটওয়ার্কটা আপনার স্ট্রং হবে আপনি যদি চাকরির পাশাপাশি ব্যবসা করেন, তাহলে এই বেনিফিটটা আপনি পাবেন। আর লাস্ট যেটা পয়েন্ট, যে সোশ্যালাইজিং, এটা ওই নেটওয়ার্কের সাথেই রিলেভেন্ট, যে আপনার চাকরি করলে কিন্তু একটা ঘর কোনো ভাব চলে আসে মানুষের মধ্যে, বাইরে বের হতে চায় না, ঘুরতে চায় না অনেকেই, বা টায়ার্ড লাগে, সুখ শুনে বসে থাকে। কিন্তু আপনি যখন ব্যবসা করবেন চাকরির পাশাপাশি, আপনার ঘরে বসে থাকার সুযোগ নেই, আপনার সোশ্যালাইজিংটার স্ট্রং করার একটা ভালো অপশন আছে। আসলে ভাই মানুষ আমরা কয়দিনই বা বাঁচবো, একটু ধরেন বন্ধু বান্ধব, আড্ডা, আত্মীয় স্বজন, এদের সাথে মিলেমিশে যদি থাকতে পারে, তাহলে কতই না বেটার না। এই জন্য দেখবেন যারা চাকরিজীবী অনেকে খুব ভালো কেরিয়ার দিক দিয়ে অনেক আগায় যায়, কিন্তু তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ নাই, যোগাযোগ থাকে না।
শেষ বয়সে যে দেখবেন এই বেচারারা আর মেশার মতো লোক পায় না, হ্যাঁ, তখন কি করে ইলেকশনে দাঁড়ায়, বই লেখে বা বিভিন্ন ধরনের এই যে গেট টুগেদার এটা সেটা, কিন্তু তার জীবনের ক্রিম টাইমটা, যৌবনের টাইমটা কিন্তু সে এই আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদেরকে পাত্তা দেয় নাই, হ্যাঁ। তো শেষ বয়সে যে যখন একা হয়ে গেছে তখন আর কাউকে পায় না সাথে। আপনি যদি ধরেন ব্যবসা করেন আপনার নিজের খাতিরেই, নিজের ব্যবসার গরজেই আপনার এই নেটওয়ার্কটা অনেক স্ট্রং হবে। সো এই গেল আসলে চাকরির পাশাপাশি ব্যবসার যে বেনিফিট গুলা, চাকরির পাশাপাশি যদি আপনি বিজনেস করেন। এখন আমরা সেকেন্ড যে অংশটা, সেটা হচ্ছে যে আসলে চাকরির পাশাপাশি কিভাবে ব্যবসা করব ইফেক্টিভলি, আমার চাকরির হক নষ্ট না করে কিভাবে আরো চমৎকার ভাবে আমরা যাতে ব্যবসাটারও প্রোডাক্টিভিটি বাড়ে। সো এইরকম কিছু আমরা 7টা পয়েন্ট আমরা এখানে সিলেক্ট করেছি, যে জিনিসগুলো আলোচনা করবো। প্রথম যে পয়েন্টটা সেটি হচ্ছে কিন্তু ব্যবসা সিলেকশন। ব্যবসা সিলেকশনের ক্ষেত্রে আমাদেরকে সচেতন হতে হবে। কিরকম? ধরেন কিছু ব্যবসা আছে যেটাতে কিন্তু সুপারভিশন বেশি লাগে বা মালিকের সার্বক্ষণিক উপস্থিতির প্রয়োজন পড়ে, তারপর কাজ যে ডেলিগেশন করে দিবেন এই সুযোগটা কম থাকে, তাই না? এবং অন সাইডে উপস্থিত থাকতে হয়, অফ সাইডে যেমন দূর থেকে রিমোটলি আপনি সিসি ক্যামেরা এটা সেইটা দিয়ে এইগুলা দিয়ে এটা সুপারভিশন করাটা ডিফিকাল্ট। যেমন এক্সাম্পল কি হতে পারে এইরকম ব্যবসার? হ্যাঁ, রেস্টুরেন্ট ব্যবসা, আমরা যে ব্যবসাটা করি। সেকেন্ড, আরো একটা উদাহরণ দেন সাকিব। মুদির দোকান, যে কোনো রিটেল স্টোর গুলা, হ্যাঁ, ম্যাক্সিমাম রিটেল স্টোর মানে টিপিক্যাল যে রিটেল স্টোরও আপনি সুপারভিশন করে করাইতে পারবেন, ওটা আমরা আসবো একটু পরে। সো এই ধরনের যে ব্যবসাগুলো আছে এইগুলাতে কিন্তু আপনার সুপারভিশনটা বেশি লাগে এবং মালিকের উপস্থিতিটা কিন্তু বেশি লাগে এবং ডেলিগেশন করার সুযোগটা কম। সো আপনি যেহেতু চাকরির পাশাপাশি ব্যবসা করতেছেন, আপনার কিন্তু চাকরিতে আপনার বিজনেসে আপনার সময় দেওয়ার সময়টা কম, তাই না? ফুল টাইম কি আপনি সময় দিতে পারবেন না, কারণ আপনাকে কিন্তু ওইখানে একটা ফুল টাইম আপনি চাকরি করতেছেন, ওইটার পাশাপাশি আপনি কিন্তু যে অবশিষ্ট যে অংশটা বা বোনাস যে টাইমটা পাচ্ছেন ওই সময়টা কিন্তু আপনি ব্যবসায় দিচ্ছেন। সো আপনাকে এমন ধরনের বিজনেস সিলেক্ট করতে হবে যেই বিজনেসে আসলে সময় কম দিলেও চলে বা যেই বিজনেসটা ডেলিগেশন করে করা যায়, ঠিক আছে সাকিব? যেই বিজনেসটাতে সবসময় উপস্থিত না থাকলেও চলে এবং দূর থেকে রিমোটলি কন্ট্রোল করা যায়, এইরকম যে একটা ব্যবসার উদাহরণ দেন তো। হ্যাঁ, ভেরি গুড। তারপর যেমন আমাদের গরুর খামার ব্যবসাও হইতে পারে, হ্যাঁ, নির্দিষ্ট যাওয়ার পর্যায়ে ঠিক আছে, কিন্তু খামারটা হয় কি, ধরেন আপনি শুরুতে সুপারভিশন করবেন, এরপরে আসলে ওইভাবে সুপারভিশন করতে না যে আপনার সবসময় থাকতে হবে। আপনি কিন্তু একটা রেশনিং তারপরে টাইমিং বেঁধে দিলে আপনার কিন্তু কম সুপারভিশন করলেও চলে। এমন না যে আপনি তো ওই যে সময় পাচ্ছেন, আপনাকে আসতে হবে, সকালে একবার যাবেন, বিকেলে আরেকবার আইসা যাবেন, এমন না যে আপনি আসবেন না, কিন্তু ফুল টাইম যে টাইমটা আপনি ধরেন সকালে কিছু কাজ ডেলিগেট করে দিয়ে গেলেন, বলে যে এই খাবার এই এভাবে দিবা বা এই সময় পৌঁছাবো, বিকাল বেলা বা সন্ধ্যাবেলায় অফিস থেকে আসে আপনি কিন্তু এটা আবার চেক ব্যাক করতে পারবেন। আপনার কিন্তু মাঝখানে এই টাইমটা না থাকলেও চলতেছে। এটা আপনি আবার দুধের খামারের চেয়ে ফ্যাটেনিং খামারটা চুজ করাটা ভালো, কারণ দুধের খামারে তো আপনার প্রত্যেকদিন আপনার এই যে দুধটা উৎপাদন হচ্ছে, বিক্রি করতেছে, ওইখান থেকে একটা ক্যাশ টাকা আসতেছে, এরকম বেশি ক্যাশ ফ্লো ওয়ালা বিজনেস এইটা অ্যাভয়েড করা চাকরির পাশাপাশি যদি ব্যবসা করতে চান। আবার দুধের বিজনেসও করতে পারবেন, তখন কি করতে হবে, আপনাকে রিটেল সেলটা বাদ দিতে হবে, বাদ দিয়ে ধরেন কোনো একটা কর্পোরেটের সাথে ডিল করতে হবে বা কোনো একটা পাইকারের সাথে, যে আমার ভাই প্রত্যেকদিন 100 লিটার দুধ প্রোডাকশন হচ্ছে, তুমি 100 লিটার নিয়ে যাবা, মাস শেষে আমাকে টাকা দিবা, মানে ওই কর্মচারীর হাতে ট্রানজেকশনের ইয়েটা দেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে ওইখানে আপনি ওটা করতে পারবেন। তো এই ধরনের কিছু কিছু প্রোডাকশন ব্যবসা আছে বা ধরেন কর্পোরেট সাপ্লাইয়ের ব্যবসা, এটা আপনি একটু কম সুপারভিশন হলেও করতে পারবেন। বা রিয়েল এস্টেটের যে ব্যবসাগুলো আছে, ঠিক আছে, জমি কেনা বেচার ব্যবসা আছে, তারপরে ফিক্সড প্রাইসের যে শোরুম গুলো আছে, হ্যাঁ, এইগুলো কিন্তু আপনি উপস্থিত না থেকেও করতে পারবেন। উপস্থিত না থাকা মানে কি, আপনাকে কিন্তু আসতে হবে, কথা বুঝেন, কিন্তু যে সব সময় যেটা যে একদম প্রতিনিয়ত থাকা, না থাকলে একদম অপারেশন বন্ধ, এই ধরনের
এই এত সুপারভিশন দাও, এত ইন্টেন্সিভ সুপারভিশন লাগে না। যে এই ব্যবসাগুলো আমাদেরকে সিলেক্ট করতে হবে প্রথমত, যে আপনি যেই কাজগুলো আপনার সুপারভিশন কম, ওইটা আগে সিলেক্ট করতে, ওই ব্যবসা সিলেকশনে আগে আপনাকে সচেতন হতে হবে, নাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন না সাকসেসফুলি। হ্যাঁ, ঠিক আছে। এরপরে সেকেন্ড যেটা হচ্ছে ডেলিগেশন। ডেলিগেশনটা কি, যে ভাই আমি আমার কাজটা আরেকজনকে দিয়ে উঠাই নিতে পারবো। প্রথম যে পয়েন্ট আমরা বলছি যে ব্যবসা সিলেকশন, যে কাজগুলো আপনি ডেলিগেশন করতে পারবেন, অন্যকে দিয়ে করাইতে পারবেন। আমরা তো আসলে ব্যবসায় অন্যকে দিয়েই করাই, কিন্তু অন্যকে দিয়ে করানোর সাকসেসের মাত্রাটা কোনোটায় কম, কোনোটায় বেশি। যেই ব্যবসাগুলোতে আপনি ডেলিগেশনটা খুব সহজে করতে পারবেন এবং ইফেক্টিভলি করাইতে পারবেন মানুষকে দিয়ে। ধরেন এমন একটা কাজ আছে, এটা আপনি ছাড়া আপনার কর্মচারীরা পারে না, ওই ব্যবসা আসলে যাওয়া যাবে না। যেটাতে আপনি সহজেই অন্যকে ট্রেন্ড আপ করাইতে পারবেন, এই ধরনের বা ডেলিগেট করে দিতে পারবেন কাজ, সেই ব্যবসাগুলো আপনি যুক্ত হইতে পারবেন। এবং এটা আমাদের ডে ওয়ান থেকে আসলে ডেলিগেশন করে যাইতে হবে কাজগুলা। আমরা যে কোনো ব্যবসায়ী, আমরা যখন solely ব্যবসা করি তখন কিন্তু পুরা বিজনেসটা আমাদের কন্ট্রোলে থাকে। দেখা যায় যে শুরুর দিকে একদম যদি বলি যে নিজেই প্রোডাকশন করতেছি, নিজেই প্যাকেজিং করতেছি, নিজেই ডেলিভারি করতেছি, তাই না? এরপর কিন্তু আমরা যত বড় হইতে থাকি, আমরা আমাদের কাজগুলা কিন্তু ডেলিগেশন করতে থাকি। সো এই চাকরির পাশাপাশি যদি আমরা ব্যবসা করি, আমাদের ডে ওয়ান থেকেই কিন্তু আমাদের এই ডেলিগেশনটা আমাদের রেডি করে ফেলতে হবে, যে আমি তো থাকতে পারবো না, আমার অবর্তমানে কে এই কাজটা করবে। সো ওই লোকটা রেডি রাখতে হবে, এবং যেই বিজনেস গুলা ডেলিগেট করে সফলভাবে কন্ট্রোল করা যায়, ওই ব্যবসাটা আমাদের সিলেকশন করতে হবে। থার্ড যে পয়েন্টটা, সেটি হচ্ছে কিন্তু পার্টনারশিপ। আমরা পার্টনারশিপ করে ব্যবসা করতে পারি। যেহেতু আমি ফুল টাইম সময় দিতে পারতেছি না, পার্টনারশিপ নিয়ে কিন্তু অনেক নেগেটিভ কথাবার্তা আছে আমাদের, বিশেষ করে বাংলাদেশে। আমরা আসলে টিম ওয়ার্কে কিন্তু খুব উইক, এবং বিজনেস গুলা কিন্তু আসলে এই পার্টনারশিপ ব্যবসায় খুব বেশি টিকে না। আমাদের আশেপাশে দেখেছি আমরা। বাট এই পার্টনারশিপে যেমন ফেল হওয়ার রেট বেশি, এবং আপনি অন দা আদার হ্যান্ড দেখবেন যে বড় এবং সাকসেসফুল ব্যবসা গুলার অধিকাংশই কিন্তু পার্টনারশিপ ব্যবসা। বাইরে তো এটা অহরহ এক্সাম্পল, আপনি ফেসবুক বলেন, গুগল বলেন, টুইটার বলেন, সবগুলো আসলে পার্টনারশিপের মাধ্যমে, কো-ফাউন্ডারের মাধ্যমে কিন্তু এইগুলো এস্টাবলিশ হয়েছে। এবং বাংলাদেশেও যদি আপনি ডিক ডাউন করে দেখবেন যে অনেক বড় বড় ব্যবসা কিন্তু খুবই সাকসেসফুলি এই পার্টনারশিপের মাধ্যমে করা হচ্ছে। এখন আপনি কেন পার্টনারশিপে আসবেন? যেহেতু আপনি সময় দিতে পারতেছেন না, তো আপনি এমন একজন লোকের সাথে পার্টনারশিপে আসবেন যে আসলে ফুল টাইম আপনার সাথে সময় দিতে পারবে, এবং আপনার যে অবর্তমানে যে সময়টা আছে ওইটা সে সময় দিতে পারবে, ওই সময়টা সে কাভার আপ করতে পারবে। ঠিক আছে? সো এইটা যদি এরকম পার্টনার আপনি পান, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ওই যে গ্যাপটা আছে, যে সময়টা আপনি দিতে পারতেছেন না, ওইটা কিন্তু ফিল আপ করা সম্ভব। এবং পার্টনারশিপ এটা কিন্তু, এই বিজনেসটা এটা কিন্তু একটা টিম গেম। আপনি একা, ধরেন মেসি অনেক ভালো প্লেয়ার, তাকে যদি একা খেলতে নামায় দেন, সে কি পারবে ভালো? তাকে কিন্তু একটা টিমকে নিয়ে নামতে হবে। সো এরকম একটা টিম, যদি ভালো টিম, ভালো পার্টনারের সমন্বয়ে আপনি যদি একটা টিম করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার এই বিজনেসটাকে কন্টিনিউ করতে পারবেন, এবং আপনি আপনার চাকরি থেকে আপনার ব্যবসাকে উপকার দিতে পারবেন। আমাদের এখানে কিছুদিন আগে 3 জন আসছিল, তারা ইয়াং, একজন চাকরি করে আর 2 জন ফুল টাইম বিজনেস করতেছে। যে চাকরি করে সে সরকারি চাকরি করে, সে কিন্তু তাদের পার্টনার। তো ও তো ওই সময় দিতে পারবে না, কিন্তু সে কি দিতে পারবে? ধরেন খুব বড় একটা লিড দিতে পারবে, বা বড় একটা কিন্তু এরকম কাস্টমার আইনে দিতে পারবে, তাই না? বা ধরেন ওরা কোনো একটা জায়গায় সমস্যা করছে, ওই সমস্যাটা কিন্তু সে হয়তো তার প্রশাসনিক যে লিঙ্ক আপ গুলো আছে এইগুলোর মাধ্যমে সলভ করে দিতে হবে। সো ভাইস ভার্সা, দুইটাই। ধরেন চাকরি যে করে, সেও কিন্তু তার চাকরির নেটওয়ার্কের মাধ্যমে বিজনেসে বেনিফিট এনে দিতে পারবে। সো আপনি যদি এরকম চাকরির পাশাপাশি ব্যবসা করতে চান, আপনার উচিত হবে যে আসলে একটু পার্টনারশিপ, ভালো পার্টনার যদি পান, তাহলে তার সাথে পার্টনারশিপে যাওয়া। আবার অনেকে এরকমও দেখছি যে যারা এরকম কাজ করে তাদেরকে পার্টনার বানায় ফেলছে। প্রোডাকশন ব্যবসার ক্ষেত্রে আমি দেখেছি, আমাদের এক ছোট ছোট ভাই, ওর যে মেইন যে ওয়ার্কার আছে বা মাস্টার আছে, তাকে সে পার্টনার বানায় ফেলছে। প্রোডাকশন পার্টনার, যে তাকে একটা প্রোডাকশনের টার্গেট দেয়, তার আন্ডারে অন্য যে ওয়ার্কার গুলো আছে তাকে সে ডেলিগেট করে দিয়েছে, তার আন্ডারে দিয়ে দিছে। এবং তার সাথে তার পার্টনারশিপ, যে ভাই আপনি তো বেতন পাবেন 20,000 টাকা,
প্লাস আপনি যদি আমাকে এত পিস ধরেন 10,000 পিস ব্যাগ বানিয়ে দিতে পারেন, আপনি এখান থেকে এত টাকা আপনি একটা অংশ পাবেন। বা পার্টনারশিপই, যে আমাদের যা ব্যবসা হয় আমি আপনাকে ওইটা 10% আমি আপনাকে ওইখান থেকে প্রফিট দিব, প্রফিট শেয়ারিং দিব অ্যাজ লাইক পার্টনার। সো এটাও একটা ওয়ে হইতে পারে যদি আপনি ফুল টাইম ইকুইটি পার্টনার নাও নেন। আপনার যে ওয়ার্কার আছে বা যারা আপনার সাবঅর্ডিনেট আছে যারা কাজ করে, তাদের মধ্য থেকে একজন বা দুইজনকে আপনি আপনার পার্টনার, অপারেশনাল পার্টনার বানায় ফেলতে পারেন। এটা একটা ওয়ে হইতে পারে। আর সেকেন্ড হচ্ছে যে সুপারভিশন। সুপারভিশন কিন্তু দুই ধরনের, একটা কি, একটা হচ্ছে অন সাইট সুপারভিশন, আর একটা হচ্ছে কি অফ সাইট সুপারভিশন। অন সাইট সুপারভিশনটা কি আপনি সাইটে যে লোকেশনে যে সুপারভিশন করা, যেটা এটা অন সাইট। আর অফ সাইট হচ্ছে যে আপনি সাইটে থাকবেন না, দূর থেকে রিমোটলি সুপারভিশন করবেন, এটা হচ্ছে কি অফ সাইট সুপারভিশন। সো একজন যারা চাকরির পাশাপাশি ব্যবসা করতেছে তার কোন সুপারভিশনটা স্ট্রং হইতে হবে? অফসাইট সুপারভিশনটা, কারণ সে অনসাইট সুপারভিশনটা কিন্তু খুব বেশি করতে পারতেছে না, তাই না? সো তাকে আসলে অফসাইট সুপারভিশনের যে টুল গুলো আছে, মেকানিজম গুলো আছে, এইগুলা কিন্তু তাকে ইউজ করতে হবে, ঠিক আছে? সো অফসাইট সুপারভিশনের টুল কি কি আছে, যেমন গুগল শিট, যে ক্লাউড বেস যে জিনিসগুলো আছে আমাদের, যেমন আমরা এক্সেল আছে, আবার গুগল শিটসও আছে। এক্সেল এর প্রবলেমটা কি, এক্সেলটা কিন্তু আমরা আমাদের ওই পিসিতে বৈশা কাজ করতে হয়। এখন হয়তো ওই নেটওয়ার্কিং ইয়েটি আছে, বাট গুগল শিটটাতে কি আপনি যে কোনো জায়গায় বসে কিন্তু আপনি আপনার এই অফিসিয়াল কাজটা করে ফেলতে পারবেন। সেটা আপনি ধরেন যে সময়টায় চাকরিতে আছেন ওই সময় কিন্তু আপনি গুগল শিটে বসে আপনার ব্যবসার হিসাব কিতাব বা কোনো লেখালেখি, কোনো ডকুমেন্টেশন কিন্তু করে ফেলতে পারবেন। সো আপনি যদি চাকরির পাশাপাশি ব্যবসায়ী হন, তাহলে আপনাকে এইরকম ক্লাউড বেস যে টুলস গুলো আছে এইগুলো ইউটিলাইজ করতে হবে। যে আপনাকে এক্সেল এর বাইরে আপনাকে গুগল শিটসে প্রায়োরিটি দিতে হবে। এইরকম আগে এটা এক্সাম্পলের জন্য বললাম যে আপনি রিমোট, যেমন ধরেন আপনার ডেস্কটপ নাকি ল্যাপটপ, কোনটা আপনার জন্য বেটার হবে? ল্যাপটপ। কারণ কি? মোবিলিটির জন্য। ধরেন আপনি ডেস্কটপে কাজ করতেছেন, ডেস্কটপ তো উঠাই নিয়ে আবার অফিসে যেতে পারবেন না, কিন্তু আপনি যদি ল্যাপটপে কাজ করেন তাহলে কি হবে, ওই ল্যাপটপটা ঘাড়ে নিয়ে আবার অফিসে যেও বইসা কিন্তু আপনি কাজ করতে পারতেছেন সেম কাজটা। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আমি যেহেতু স্পটে থাকতেছি না, আমার যে কোনো জায়গায় মোবিলিটিটা আমাদের মাথায় রাখতে হবে। সেকেন্ড, আরেকটা টুল আছে যে পজ, পয়েন্ট অফ সেলস। পয়েন্ট অফ সেলস যেটা আমরা ওই যে সুপার শপে কেনাকাটা করতে গেলে যে সফটওয়্যার মাধ্যমে আমাদের ওই যে বিলিংটা করে না, এটা পয়েন্ট অফ সেল বা পজ সফটওয়্যার বলতে পারি। তো আপনি যদি চাকরির পাশাপাশি ব্যবসা করেন, আপনার যে বিজনেস প্রতিষ্ঠান এরকম পজ সফটওয়্যার দিয়ে দিবেন, ওইটাতে ইনভেন্টরি গুলা প্লাস সেলস গুলা এইগুলার একটা রেকর্ড থাকবে সবসময়। প্লাস এখন তো ক্লাউড বেসড অনেক পজ আসছে, আপনি এখানে যেটা ট্রানজাকশন হবে ওইটা কিন্তু আপনি অফিসে বসেও দেখতে পারবেন লাইভ, যে আমার কেনা বেচা হচ্ছে, তো ইনভেন্টরি হিসাবটা আপনি পেয়ে যাবেন। সো এই ধরনের আপনাকে পজ সফটওয়্যার নিতে হবে। তারপর সিসি ক্যামেরা, এখন এটা বড় টুল, যে আপনার সিসি ক্যামেরা আছে, আপনি কিন্তু সিসি ক্যামেরা যদি পুরোটা সার্ভেলেন্স করে রাখেন, আপনি যে কোনো জায়গা থেকে কিন্তু এটার অ্যাক্সেস, এখন তো সবই আইপি ক্যামেরা, ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আপনি অ্যাক্সেস নিয়ে ওইটা দেখতে পারবেন। সো অ্যাজ লাইক আপনি অনসাইট সুপারভিশনের মতোই একটা কিন্তু ফিল পাবেন, ঠিক আছে? সো এই একটা টুল আছে। তারপর ফোন তো আছে, এটা নিয়ে তো আসলে বলার কিছু নাই, যে ফোনের মাধ্যমে আমরা অনেক কিছু কিন্তু এখন কাজ করতে পারি। ইভেন অনসাইট আপনি সাইটে আছেন তাও কিন্তু ফোনের মাধ্যমে কিন্তু আমরা অনেক কাজ সেরে ফেলতে পারি। আগে যেটা ধরেন একটা বিজনেস ডিল বা মিটিং করার জন্য আমাদের মাইলকা মাইল যেতে হইতো, ওটা কিন্তু আমরা এখন একটা ফোনের মাধ্যমেও সেরে ফেলতে পারতেছি। তো আপনি যখন চাকরির পাশাপাশি ব্যবসা করবেন তখন আপনি কিন্তু ফোনের মাধ্যমে আপনার অফিসে বসেও অনেক কাজ কিন্তু আপনি সেরে ফেলতে পারবেন, তাই না? আপনার কাস্টমারের সাথে যোগাযোগ করা বা কল সেন্টারে যে কাজগুলা, বা অর্ডার নেওয়া বা ফিডব্যাক দেওয়া, এমপ্লয়ীদেরকে গাইডলাইন দেওয়া, এই জিনিসগুলো তো আপনার ফোন আছে, এটার মাধ্যমে ইউজ করতে পারবেন। এর পাশাপাশি ধরেন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক, ওয়েবসাইট, এই টুলগুলো কিন্তু আমাদের এখনকার জামানায় অনেক ইজি করে দিয়েছে অফসাইট সুপারভিশনটা, তাই না? আমরা ফেসবুকে যদি আমাদের সব এমপ্লয়ীদেরকে একটা গ্রুপে রাখি, বা মেসেঞ্জারে একটা গ্রুপে রাখি, বা টেলিগ্রামে রাখি, এইটার মাধ্যমে কিন্তু আপনি ইনস্ট্যান্ট একটা ডিসিশন সব টিমের সবার কাছে কিন্তু আপনি দিতে পারতেছেন। অনেকে এই ব্যাপারে আসলে ডিফেন্সিভ থাকে, যে এমপ্লয়ীদেরকে ফোন ইউজ করতে দেয় না, বা
অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে দেন না, প্রোডাক্টিভিটি কমে যাবে। আসলে ভাই আপনি ওই বালুর বাদ দিয়ে আসলে প্রবল বন্যা ঠেকাইতে পারবেন না। হ্যাঁ, এখন একটা ইন্টারনেটের যুগ, অ্যান্ড্রয়েড ফোনের যুগ। এইটা ভালো দিকগুলা, উপকারগুলো কিন্তু আপনাকে নিতে হবে। এটা খারাপ দিক আছে অবশ্যই, এটা অস্বীকারের উপায় নেই, কিন্তু এটার জন্য আপনি এটার যে উপকার যে আছে এইগুলা থেকে দূরে থাকাটা আপনার বোকামি হবে। এবং স্পেশালি আপনি যদি চাকরির পাশাপাশি ব্যবসা করেন, কারণ কি আপনি তো অত বেশি সময় দিতে পারতেছেন না, তাই না? সো আপনাকে এই অফসাইডে এই ধরনের টুলস গুলোর মাধ্যমে প্রয়োজনে আপনি একটা আপনার এমপ্লয়িকে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দেন। অনেক সময় ছবি তুলে পাঠাইতে হয়, এই স্যাম্পলটা দেখা তো কেমন হয়েছে, এখন ওর কাছে ফোনই নেই, বাটন ফোন দিয়ে রাখছেন, পরে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে দেন না। সো এইটা আসলে আপনি একটু ওপেন মাইন্ডেড হয়ে, এটাতে হয়তো আপনার অন্যদিকে কিছু প্রোডাক্টিভিটি ডাউন হবে, বাট আপনি যেহেতু আপনার অফসাইডে সুপারভিশনটা স্ট্রং করতে চান বা কমিউনিকেশনটা খুবই এফিশিয়েন্ট করতে চান, সেক্ষেত্রে এই জিনিসগুলো আপনাকে অ্যালাউ করতে হবে। এবং এটার পাশাপাশি ফেসবুক, ওয়েবসাইট, এই টুলগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি। এরপরে পঞ্চম যে পয়েন্টটা, সেটি কিন্তু স্কিল শেখা। আমরা যদি চাকরির পাশাপাশি ব্যবসা করতে চাই, আমাদের নিজস্ব কিছু স্কিল শিখে রাখতে হবে, যেটা আমাদের বিজনেসের ক্ষেত্রে কাজে দিবে। যেমন গ্রাফিক্স ডিজাইনটা বা ভিডিওগ্রাফি, ওয়েবসাইট ডিজাইন, এইগুলা কিন্তু আমরা থার্ড পার্টির মাধ্যমে করাই নিতে পারি, কিন্তু এটা কিন্তু অনেক ব্যাক অ্যান্ড ফোর্থ করতে হয়। সো এই বেসিক যে স্কিল গুলা যদি আপনার জানা থাকে, তাহলে কিন্তু আপনি অনেক সহজে অনেক বেশি প্রোডাক্টিভ হইতে পারবেন এবং অনেক বেশি কিন্তু আউটপুট আপনি দিতে পারবেন। এর পাশাপাশি যদি আপনার এই স্কিলগুলো, বেসিক স্কিলগুলো জানা থাকে, আপনি কিন্তু আপনার কাজটা ডেলিগেট করে দেওয়াটাও সহজ হবে। আপনারা কিন্তু ওই ভেন্ডর আপনার ভূগোল বুঝাতে পারবে না, তাই না? আপনি যদি ধরেন প্রোগ্রামিং এর বেসিক জিনিস জানেন, এখন আপনি একটা ওয়েবসাইট বানাবেন, সে আপনার ভূগোল বুঝালো, ভাই এটা লাগবে এটা লাগবে, আপনি না এটা কেন লাগবে, আপনি এইভাবে করেন, এটা তো ম্যাটার অফ 2 or 3 hours। তো এটার জন্য তো এত চার্জ আপনি করতে পারেন না। বা ডিজাইনিং এর ক্ষেত্রে, ভাই এইটাকে এইভাবে দেন, ওইভাবে করেন, আপনি কিন্তু ডেলিগেশনটা আপনার জন্য ইজি হবে। সো এই জন্য নিজে করেন বা কাউকে দিয়ে করান, আপনার এই বেসিক স্কিল গুলা কিন্তু শিখে রাখা উচিত। আপনি চাকরির পাশাপাশি ব্যবসাটা যদি সফলভাবে করতে চান, এই স্কিল গুলা কিন্তু আপনাকে অনেক বেশি আগায় রাখবে অন্যদের চেয়ে। এবং এরপরে যে পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটা আমি খুব বেনিফিট পাইছি এইটা এবং এর পরেরটা, সেটি হচ্ছে কিন্তু যে ওয়ার্কিং স্টেশনের দূরত্ব কম রাখা। এটা 6 নম্বর পয়েন্ট, ওয়ার্কিং স্টেশনের দূরত্ব কম রাখা। আপনি যদি ধরেন আপনার বাসা, তারপরে চাকরি, আবার ব্যবসা, তিনটা কিন্তু আপনার এন্টিটি, এবং 3 জায়গায় কিন্তু আপনার প্রত্যেকদিন যেতে হবে, তাই না? সো এই 3টা জায়গার দূরত্বটা এমন হতে হবে যেটাতে আপনার ট্রাভেলটা অনেক ইজি হয়। আপনি হয়তো এখন 3টা জায়গায় এক জায়গায় পাবেন না। সবচেয়ে বেস্ট কি, যে আমার বাসাও যেখানে, আমার চাকরিও সেখানে, আমার ব্যবসাও সেখানে, এইটা তো সবচেয়ে বেস্ট। এইটা যদি সম্ভব নাও হয়, আপনাকে 2টা স্টেশনের বাইরে যাওয়া যাবে না, ঠিক আছে? আপনার বাসা সাথে ব্যবসা, অথবা চাকরি সাথে ব্যবসা, মানে এইভাবে মানে 2টা স্টেশন করবেন। আপনার বাসা থেকে ধরেন, আপনি বাসার সাথে আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা রাখলেন, আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, উঠে ব্যবসার সুপারভিশন করলেন, করে এরপরে আপনার চাকরির অফিসটা একটু দূরে ওইখানে গেলেন, যে আবার আইসা বাসায় আসলেন, এসে কিন্তু আপনি আপনার যেহেতু ব্যবসা প্রতিষ্ঠানটা আপনার কাছাকাছি, আপনি কিন্তু ওইখানে সুপারভিশন করতে পারতেছেন। অথবা ধরেন আপনার বাসা থেকে আপনি চাকরিতে গেলেন, চাকরি একটু দূরে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানটাও ওইখানে রাখবেন চাকরির অফিসের পাশাপাশি, ঠিক আছে? তাহলে কি হবে, আপনি সকালবেলা আপনার 10টা অফিস, আপনি সকাল 8টায় বা 7টার সময় বের হয়ে যাবেন, বের হয়ে আপনার আগে ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন, যে ওইখানে সুপারভিশন করবেন, করে ওইখানে 10টায় আপনি বের হয়ে আপনার চাকরির অফিসে যাবেন। এর পাশাপাশি যদি আপনি চাকরির ওই সময়টা সময় পান, লাঞ্চের আওয়ারে একটু যায় আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যে ঘুমে আসলেন, প্লাস অফিস শেষ করে আপনি কিন্তু আবার ওই ব্যবসা প্রতিষ্ঠানে যে সুপারভিশন করে এরপরে বাসায় ব্যাক করবেন। কিন্তু 3টা স্টেশন যদি আপনার দূরে দূরে হয়, চাকরি এক জায়গায়, বাসা এক জায়গায়, ব্যবসা প্রতিষ্ঠান এক জায়গায়, তাহলে কিন্তু আপনার জন্য অনেক কষ্ট হয়ে যাবে এবং সুপারভিশনটা করতে পারবেন না। আমি কিন্তু 2টাই করছিলাম, আমার যখন চাকরির পাশাপাশি ব্যবসা করি। আমার প্রথম যে আমি অফিসটা নেই ব্যবসার, ওটা কিন্তু আমার চাকরির অফিসের পাশাপাশি ছিল। আমি বাসা থেকে বের হয়ে আগে আমার ব্যবসা প্রতিষ্ঠানে যেতাম, ওইখানে যে সুপারভিশন করে এরপরে হচ্ছে আমি চাকরিতে যেতাম এবং বিকালবেলা সেম ওয়েতে আসতাম। এরপর আমি করলাম কি, যখন বাসা নিলাম, আমার ব্যবসা প্রতিষ্ঠানটাকে, বাসার ব্যবসা প্রতিষ্ঠান আমি একই বিল্ডিং এ ছিল,
আন্ডারগ্রাউন্ডে ছিল ব্যবসা, আর আমি থাকতাম একতলায়, এরপর চারতলায় গেলাম। আমি সকালবেলা উঠেই সুপারভিশন করি, অফিসে যাওয়ার আগে ওদেরকে দিক নির্দেশনা দেই। আমার ওয়াইফ আবার এটা সুপারভিশন করতে করতে মাঝে মধ্যে আসতো। ঠিক আছে, সিসি ক্যামেরাটা আমার বাসায় ছিল অ্যাক্সেস, তো আমার ওয়াইফ ওইটা দেখতো, আমি দূর থেকে দেখতাম। এরপর অফিস শেষ করে এসে কিন্তু আমি আবার বাসায় এসে আমি ব্যবসা প্রতিষ্ঠানে সময় দিতাম। এটা কি আপনার পরিবারও কিন্তু খুব বেশি আপনার হচ্ছে না, ডিপ্রাইভ হতেছে না আপনার থেকে। আর এই সময় এইটার ক্ষেত্রে আবার আরেকটা টিপস হলো যে ভাই, ধরেন আপনি থাকেন টঙ্গীতে, বাসা ভাড়া কম, কিন্তু আপনার ব্যবসা প্রতিষ্ঠান হইলো মতিঝিলে, মতিঝিলে বাসা ভাড়া বেশি। আমার পরামর্শ থাকবে যে আপনি 20-30 হাজার টাকা বাসা বেরিয়ে হইলো আপনি ওইখানে যে অফিস নেন, ওইখানে বাসা নেন, তাহলে কি আপনার সময়টা অনেক সেভ হবে, তাই না? আপনি এইটা থেকে এই 20,000 টাকা কিন্তু আপনি উঠে আনতে পারবেন। হ্যাঁ, সো এইরকম ওয়ার্কিং স্টেশনের দূরত্বটা কম রাখা। আর 7 নাম্বার যে পয়েন্টটা, দ্রুতগামী ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করা। আমি আমার চাকরির আমি শুরু করি আমার কেরিয়ার, এবং ব্যবসা শুরু করার পিছনে আমি অন্যতম অবদান দিব আমার বাইক যেটা আছে, হুন্ডা আমরা যেটা বলি, এটাকে। কারণ কি, আমি যখন চাকরি শুরু করি তখন আমি কিন্তু বাসে যাতায়াত করতাম। তো ওই সময় আমি থাকতাম ওই মিরপুরে থাকতাম। ওইখান থেকে ধরেন আপনার এই যে মতিঝিল যাওয়া, ওই সময় বাসের খুবই ক্রাইসিস ছিল, আমার 2.5-3 ঘন্টা লেগে যেত। আমার 10টা অফিস, আমি কিন্তু ধরেন 7টা 7:30টায় আমার অফিস থেকে বাসা থেকে বের হয়ে যেতাম অফিসের উদ্দেশ্যে, এবং প্রায় 2-2.5 ঘন্টা মতো শরীর টায়ার্ড থাকতো। আবার সেম হইতো, অফিস শেষ করে কিন্তু আমার দেখা যেত 9টা 10টা বেজে যেত। তো এরপরে আমি বেশ কিছুদিন এভাবে চলার পর আমি কিন্তু এরপরে বাইক কিনি একটা, এবং তখন দেখলাম যে আমার খুব দ্রুততম সময়ের মধ্যে আমি কিন্তু অফিসে যেতে পারতেছি। মাত্র ধরেন আধা ঘন্টা 40 মিনিট লাগতো, আমি 9টার সময় বের হইতাম, 9:45টার সময় অফিসে, আবার 6টা 6:30টার মধ্যে আমি বাসায় থাকতাম। এই যে এরপরে আসার পরে এই সময়টা আমি কি করব, তখন আমি ডিসিশন নিলাম যে আই উইল স্টার্ট বিজনেস। এই সময়টাকে প্রোডাক্টিভ করার জন্য আমি বিজনেস শুরু করবো। তখন কিন্তু আমি বিজনেস স্টার্ট করি। সো এইরকম এই যে দ্রুতগামী ট্রান্সপোর্টেশন, বা ধরেন এরকম একটু দামি ভেহিকেল প্রয়োজনে, সো যেটা হচ্ছে যে এই গাড়িটা কিন্তু আমাকে অনেক মানে সময় আমার সাশ্রয় হয়, এবং এই ডিসিশনটা নিতে সহযোগিতা করে, যে ব্যবসা চাকরির পাশাপাশি আমাকে ব্যবসা করার উদ্বুদ্ধ করে। তো এরকম যানবাহন একটু দ্রুতগামী নেওয়া, যদি একটু বেশি খরচ হয়ও, ধরেন আমি বাসে গেলে আমার 20 টাকায় হচ্ছে, কিন্তু আমি একটু বাইকে নিলে বা সিএনজি নিলে বা উবার নিলে হয়তো 300 টাকা লাগতেছে, 400 টাকা লাগতেছে, কিন্তু আমার 1 ঘন্টা সেভ হচ্ছে। এই 1 ঘন্টা তো আমার জন্য বিশাল ব্যাপার। কারণ আমার সময় অনেক কম, আমি কিন্তু 2টা কাজ করতেছি। এক হচ্ছে চাকরি করছি, এর পাশাপাশি কিন্তু আবার ব্যবসা করছি। তো আমার জন্য এই 1 ঘন্টা টাইম, স্পেশালি আফটার অফিস 1 ঘন্টা বা বিফোর অফিস 1 ঘন্টা, তো বিশাল ব্যাপার। এটা কিন্তু অনেক দামি আমার জন্য এই সময়টা। তা আমি যদি ধরেন এই 100-200 টাকা বাঁচানোর চেয়ে এই সময়টা যদি কিনতে পারি, তাহলে কিন্তু প্রত্যেকদিন যদি আমি 1 ঘন্টা করে আগায় থাকি, তাহলে কিন্তু আমি অনেক আগায় যাবো। এবং আগে যে পরামর্শটা দিয়েছি, যদি আপনার দ্রুতগামী বাহন না থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন, যে চাকরি বা বিজনেসের পাশাপাশি কাছাকাছি জায়গায় আপনি বাসা নিবেন। ধরেন আপনার নিজের বাড়ি আছে টঙ্গীতে বা গাজীপুরে আছে বা শ্যামলী আছে, আপনার অফিস মতিঝিল, আপনি প্রয়োজনে 30,000 টাকা বাসা ভাড়া দিয়ে আপনি ওই মতিঝিলে অফিস নেন। হ্যাঁ, এটা সবার জন্য প্রযোজ্য না, মানে আমি উদাহরণ হিসেবে বলছি যে বাসাটা যাতে আপনার সময় সেভ করতে হবে। থিং ইজ সময় সেভ করতে হবে। এখন আপনি কিভাবে সময় সেভ করবেন, দ্য ডিসিশন ইজ ইয়ার্স। আপনি কি দ্রুতগামী বাহন নিবেন, নাকি অফিসের কাছাকাছি বাসা ভাড়া নিবেন, নাকি আপনার অন্য কোনো ভাবে আপনি সময়টা সেভ করবেন, এই ডিসিশনটা আপনার। এবং এটা এমন হইতে পারে, আপনার যদি অফিসে রিমোট জব করার অপশন থাকে, সেক্ষেত্রে আপনি রিমোট জব করার সুযোগটা নেবেন। যেমন ধরেন অনেক অফিসে এরকম অপশন থাকতে পারে যে আপনি হয়তো ফিজিক্যালি গেলে বা 7 দিন 5 দিন চাকরি করলে আপনি হয়তো 20,000 টাকা বেতন পাবেন, রিমোট চাকরি করলে হয়তো আপনি 10,000 পাবেন না 15,000 পাবেন। সেক্ষেত্রে আপনার রিমোট বেছে নেওয়া তো হবে, কারণ আপনি রিমোট চাকরি করলে চাকরিও করতে পারতেছেন, এর পাশাপাশি কিন্তু আপনার সময়টা সেভ হচ্ছে। হ্যাঁ, সো এই সময়টা কিন্তু আপনি আপনার বিজনেসের ক্ষেত্রে কাজে লাগাতে পারছেন। সো এখানে ম্যাটার ইজ যত ভাবে হোক আমার সময় সেভ করতে হবে। ঠিক আছে, সো এইগুলো মোটামুটি আজকে আমাদের এই এই আজকে আলোচনার বিষয়টা, যে আমরা যদি চাকরির পাশাপাশি কেন ব্যবসা করা উচিত,
এবং যদি চাকরির পাশাপাশি ব্যবসা করি, সাকসেসফুলি করতে চাই, প্রোডাক্টিভ ওয়েতে করতে চাই, তাহলে আসলে কি কি জিনিসগুলো আমাদের কনসিডারেশনে আনা উচিত, আমরা এই বিষয়গুলো আলোচনা করলাম। সো যাদের একটু স্পেয়ার টাইম আছে চাকরির পাশাপাশি, তো যারা ধরেন সময়টাকে আরো বেশি প্রোডাক্টিভ কাজে ইউজ করতে চান, তারা আসলে চাকরির পাশাপাশি বিজনেসের এই আগুন গরম পথটা বেছে নিতেই পারেন চাইলে। আর আরেকটা জিনিস আজকে আমরা একটু কভার করব, সেটি হচ্ছে কিন্তু ইন্ট্রাপ্রেনারশিপ। ইন্টারপ্রেনারশিপ জিনিসটা কি? একটা তো হচ্ছে এন্টারপ্রেনারশিপ বা এন্টারপ্রেনারশিপ যেটা বলি, আর একটা হচ্ছে INTRA, মানে আপনি চাকরির মধ্যে আপনার যেই অ্যাটিটিউড আছে বা কাজের প্রসেস আছে, এটাকে আপনি অ্যাজ লাইক অ্যান এন্টারপ্রেনারের মতো কাজ করা। চাকরির মধ্যেই আপনি এন্টারপ্রেনারের মতো কাজ করাটাকে বলতেছে এন্টারপ্রেনারশিপ। যেটা হচ্ছে যে ধরেন অনেকেই তো বিজনেস করতে চায়, কিন্তু বিজনেস কিন্তু সবার জন্য না। এর আগের ক্লাসগুলো আমরা করেছি, হ্যাঁ, কিন্তু মনের মধ্যে কিন্তু একটা আফসোস থাকে যে আমি আমার ক্রিয়েটিভিটিটা বা আমি একটু হার্ড ওয়ার্কিং, একটু ওভারলোড নিতে পছন্দ করি, একটু লিডারশিপ কোয়ালিটি আমার আছে, এই জিনিসগুলো কিন্তু আমি কাজে লাগাতে পারতেছি না। তো তাদের উচিত যে তারা চাকরিটাই এমন ভাবে করবেন যেন আপনি এখানে ইউ আর অ্যাক্টিং লাইক অ্যাজ অ্যান এন্টারপ্রেনার। ঠিক আছে, যে এন্টারপ্রেনারের মতো কাজ করা। এবং এই ধরনের এমপ্লয়িকে কিন্তু আপনার যারা এমপ্লয়ার আছে তারা কিন্তু মাথায় তুলে রাখবে, তাই না? যে এরকম একটা ডেডিকেটেড, এরকম ওভারলোড নিতে পছন্দ করে, পরিশ্রম করতে পছন্দ করে। সো তারা কিন্তু একটা প্রতিষ্ঠানের জুয়েল। আপনি যদি ধরেন বিজনেস করতে নাও পারেন, আপনার কিন্তু এই যে ব্যবসার যে গ্যাপটা, এটা কিন্তু আপনি এই ইন্টারপ্রেনারশিপের মাধ্যমে ফিল আপ করতে পারেন। এবং এটাতে সুবিধাটা কি দেখেন, আপনি কিন্তু বিজনেস করলে আপনি যেমন এই মজাটা পাবেন লিডারশিপের, তারপরে ডিসিশন নেওয়ার, বা আপনি অন্য যেই বেনিফিট গুলো আছে এটা নিতে পারবেন, বাট এট দ্য সেম টাইম কিন্তু আপনাকে পেইনও নিতে হবে। সেই পেইন গুলা কি, যেমন স্যালারি দেওয়া বা প্রতিষ্ঠানে ইনকাম ঠিক আছে কিনা, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আপনাকে সবসময় একটা চিন্তার মধ্যে দিয়ে যেতে হবে। ইনভেস্টমেন্ট সবসময় পাচ্ছেন কিনা। আপনি যখন ইন্টারপ্রেনার হবেন, তখন কিন্তু আপনি এই বিজনেসের মজাটা পাবেন, এট দ্য সেম টাইম যে চাকরির যে ব্যবসার যে অসুবিধাটা আছে, যে এই পেইন নেওয়াটা, ইনভেস্টমেন্টের পেইন নেওয়া, প্রতিষ্ঠানের ইনকামের পেইন নেওয়া, এই জিনিসটা কিন্তু আপনার নিতে হচ্ছে না। সো ইন্টারপ্রেনারশিপ খুব মজার একটা জিনিস। যারা ধরেন চাকরি করেও কিন্তু এন্টারপ্রেনারের মতো মজা পাওয়া যায়। সো এইখানে এন্টারপ্রেনারশিপের বেশ কিছু আমরা আলোচনা করে শেষ করবো, যে আসলে কোন গুণাবলীগুলো লাগবে। যেমন প্রথমত হচ্ছে কঠোর পরিশ্রম করা, এটা তো লাগবেই এন্টারপ্রেনার হইতে গেলে। তবে কাজের নির্দিষ্ট টাইম বাউন্ড না থাকা। একজন এন্টারপ্রেনার বা ব্যবসায়ীর কি আমরা আলোচনা করেছিলাম না এর আগে, যে নির্দিষ্ট কোনো অফিস আওয়ার নাই, সবসময় কিন্তু আপনার অফিস আওয়ার, সবসময় কিন্তু আপনার কাজ করার একটা মানসিকতা থাকতে হবে। আপনি যখন এন্টারপ্রেনার হবেন, তখনও কিন্তু আপনাকে নির্দিষ্ট এই টাইম বাউন্ডটা আপনাকে আপনার থাকবে না। আপনাকে কিন্তু অফিস আওয়ারের বাইরেও সময় আপনি কাজ করতে হবে, বা এই মানসিক প্রস্তুতিটা থাকতে হবে। এরপরে হচ্ছে যে ডেডিকেশন থাকতে হবে ডেফিনেটলি। তারপর বিজনেসকে ওন করতে হবে। আপনি বিজনেস ওন না করলে তো আপনি একজন এন্টারপ্রেনার, সহজ কথা এটা ভেবে আপনাকে কাজ করতে হবে। এবং আরেকটা যে ওই যে চুল বাঁধা এবং রান্না করা, সব ধরনের মানসিকতায় থাকতে হবে। চুলও বাঁধতে হবে, রান্না করতে হবে। মন্ত্রপাঠ থেকে কি জানি একটা আছে না প্রভাত, যে ঘর ঝাড়ু দেওয়া থেকে মন্ত্রপাঠ সবই করতে হয়। একজন এন্টারপ্রেনারকেও এই ধরনের কাজ করতে হবে। বলা যাবে না ভাই এটা আমার কাজ না, বা এটা আমি পারি না, বা এটা করবো না, এটা আমার ওয়ার্ক ডিসক্রিপশনের মধ্যে পড়ে না। তো একজন এন্টারপ্রেনারকে যেমন সব ধরনের কাজ করারই মানসিক প্রস্তুতি থাকতে হয়, একজন এন্টারপ্রেনারকেও এইরকম সব ধরনের কাজ করার মানসিক প্রস্তুতি থাকতে হবে। এবং স্যালারি একটু লো হবে, এটাই স্বাভাবিক। ধরেন এন্টারপ্রাইজ গুলা যখন নতুন প্রতিষ্ঠান যদি হয়, আপনি আপনার লো স্যালারি বলতেছি কোন সেন্সে, আপনার পরিশ্রম অনুযায়ী হয়তো আপনি স্যালারি পাবেন না। আপনার যে কলিগটা 8 ঘন্টা অফিস করে বাসায় চলে গেছে, সেও যে স্যালারিটা পাচ্ছে, আপনি কিন্তু 12 ঘন্টা 14 ঘন্টা খেটেও আপনি কিন্তু একই স্যালারি পাচ্ছেন। ওই হিসেবে কিন্তু আপনি লো পেড। বাট এইটা আপনার মোটিভেশনে অন্তরায় করা যাবে না যে আমি কম স্যালারি পাচ্ছি। কারণ আপনি ইন্টারপ্রেনার, আপনি কিন্তু চাকরিজীবী না, আপনি কিন্তু একজন ইন্টারপ্রেনার। আপনাকে একজন
ট্রেনারের মতোই, যে একজন এন্টারপ্রেনার কিন্তু দিনের পর দিন প্রফিট না হয়ে কোনো ধরনের গেইন না পেয়েও কিন্তু তার যে চেষ্টাটা এটা চালায় যেতে থাকে। সো আপনি যদি স্যালারিতে আপনার যদি চাকরিতে স্যালারি লো হয়, একজন এন্টারপ্রেনার সবসময় মোটিভেটেড থাকবে যে তার লার্নিং হচ্ছে, বা তার যে সে তো একজন উদ্যোক্তার মতো মজাটা সে পাচ্ছে, এইটার বিনিময়ে তাকে এই কাজ করতে হবে। এবং যে বেসিক যে টুলগুলো আছে, যেমন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, গুগল শিট, ডক্স, এই জিনিসগুলো আপনার একটা বেসিক লেভেলের দক্ষতা থাকতে হবে, ক্রিয়েটিভিটি থাকতে হবে, সততা থাকতে হবে এবং কমিউনিকেশন স্কিল থাকতে হবে। এই স্কিলগুলো যদি ডেভেলপ করেন তাহলে আপনি একজন এন্টারপ্রেনার হইতে পারবেন। এবং এই ধরনের এন্টারপ্রেনার হলে আপনি মানসিক প্রশান্তি যেমন পাবেন, আপনি ব্যবসা করার যেমন মজা পাবেন, আপনার কিন্তু আপনার প্রতিষ্ঠানে, আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করছেন সেইখানেও কিন্তু আপনি একটা ডমিনেন্স থাকবে, আপনার একটা অবস্থান থাকবে। সো এখানে আমরা তিনটা জিনিস পাইলাম। একটা হচ্ছে যে কেউ যদি চাকরি করে, চারটা জিনিস মূলত, আবার একটা ব্যবসা, আমরা চারটা প্রফেশন পেলাম। আবার আরেকটা কি, চাকরির পাশাপাশি যদি ব্যবসা করতে চাই, এটা আমরা কভার করলাম। আর আরেকটা যেটা হচ্ছে এন্টারপ্রেনারশিপ, আপনি চাকরির মধ্যেও একজন এন্টারপ্রেনারের মতো আপনি কিন্তু মজা করে বা এনজয় করে কাজ করতে পারবেন। সো এই গেল আমাদের মূলত এই কেরিয়ার গাইডলাইন মূলক যে সেশনটা রয়েছে, আমাদের এই সেশনগুলো আমরা শেষ করলাম। এরপরে আমরা ডিসিশন নিব যে আসলে যেহেতু আমরা ব্যবসা করতে চাই বা ব্যবসা শিখতে এসেছি, আমাদের ডিসিশন নেওয়া হয়ে গেছে। আমরা চারটা পাথওয়ে, কেরিয়ার পাথওয়ে আমরা আলোচনা করলাম, যে চাকরি, ব্যবসা, চাকরির পাশাপাশি ব্যবসা এবং এন্টারপ্রেনার। এই চারটার মধ্যে এখন আমরা ফানেলিং করলাম যে কি, আমি ব্যবসা করতে চাই। ঠিক আছে, এখানে কিন্তু সর্টিং হয়ে গেল, আমাদের আলাদা হয়ে গেছে। আমাদের কিন্তু এখন আমাদের অডিয়েন্স কমে আসবে। আমরা কিন্তু গাইডলাইন দিয়ে দিয়েছি যে যারা চাকরির জন্য পারফেক্ট তারা চাকরি করো, চাকরির পাশাপাশি ব্যবসা করো, এন্টারপ্রেনার হয়। এখন আমাদের কাজ কাদেরকে নিয়ে? ব্যবসায়ীদেরকে নিয়ে। ব্যবসার যে আমরা শেখার যে বিষয়গুলা, এর পরের ক্লাসগুলোতে আমরা ইনশাল্লাহ সেই জিনিসগুলা কভার করব। সো আজকে এই পর্যন্তই। আগামী যে ক্লাসগুলো আমাদের রয়েছে সেটা দেখার, এবং আমাদের যারা অডিয়েন্স আছে, শিক্ষার্থী রয়েছে, তাদেরকে সামনের ক্লাসগুলো মনোযোগ দিয়ে করার আহ্বান জানিয়ে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।